সবার আড়ালে ইভান কথার প্লেট থেকে এক টুকরো গোশত নিয়ে মুখে পুড়িয়ে নিল। কথা হা করে ইভানের দিকে তাকিয়ে আছে। এই সুযোগে ইভান নিজের প্লেট থেকে এক টুকরো গোশত কথার মুখের মতো পুড়ে দিল। কথার রাগে কটমট করে ইভানের দিকেই তাকিয়ে আছে। ইভান ফিসফিস করে বলে, স্বামী স্ত্রী একে অন্যের প্লেট থেকে খেলে মহাব্বত বাড়ে। কথা চাইলেও কিছু বলতেই পারছে না, কারণ ওর মুখে গোশত, তাই নিচের দিকে তাকিয়ে গোশত চিবোচ্ছে। খাওয়া দাওয়া শেষে সবাই ঘুরতে বেরিয়েছে। সবার মধ্যে হঠাৎ কোথা থেকে এসে ইভান কথার গালে একটা চুমু এঁকে দিয়ে সামনের দিকে চলে গেল। কথা ভ্যাবলার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে ইভান সে সবার সাথে তাল মিলিয়ে হেঁটেই যাচ্ছে, এমন একটা ভাব সে যেন কিছুই করেনি। কী রে কথু, ওখানে দাঁড়িয়ে পড়লি কেন? সবাই চলে যাচ্ছে তো। হ্যাঁ আসছি বলেই কথা সবার সাথে হাঁটা ধরল। রাতে হোটেলের সামনে খোলা আকাশের নিচে ঘাসের উপর সব স্টুডেন্টরা গোল করে বসেছে। স্যাররাও আছে এখানেই, তবে পাশে স্টুডেন্টদের মধ্যে বসেনি। কোথা থেকে হঠাৎ ইভান এসে ধপ করে কথার পাশে বসে পড়ল। এবার অবশ্য কেউই ইভানের এই কাজে অবাক হয়নি। টুরি আসার পর থেকে ইভানকে সবাই যেভাবে দেখছে তাতে এটা স্বাভাবিক। ইভানের প্রতি সবার ধারণাটাও বদলে গেছে। স্যার, আপনি গান গাইতে পারেন? না না, আমি এসব গান টান গাইতে পারি না। কথা বিড়বিড় করে। তা পারবে কিভাবে? পারবে শুধু 24 ঘন্টা আমাকে জ্বালাতে। ইভান ফিসফিস করে, বউকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো? আমার ক্যারেক্টারের কোনো সমস্যা নেই যে এত মিষ্টি একটা বউ থাকতে আমি অন্য মেয়েকে জ্বালাবো। কথা চমকে উঠে ইভানের দিকে তাকালো। ও তো বিড়বিড় করছিল, ইভান কিভাবে শুনতে পেল? ওদিকে ইভানের এ বিষয়ে কোনো হেলদোল নেই। সে হেসে হেসে সব স্টুডেন্টদের সাথে কথা বলে যাচ্ছে। মাহি, কথার ক্লাসমেট। স্যার, আপনার সাথে একটা ছবি তুলতে পারি? অবশ্যই তুলতে পারো, কিন্তু সবাই মিলে। আমি কোনো মেয়ের সাথে সিঙ্গেল ছবি তুলি না। দীপ এক প্রকার মজার ছলে, কেন স্যার, আপনার গার্লফ্রেন্ড বারণ করে দিয়েছে নাকি? না, আমার বউ বারণ করে দিয়েছে। আমার সাথে অন্য কোনো মেয়েকে দেখলে আমার বউ খুব জেলাস ফিল করে। কথার দিকে তাকিয়ে মাহি অবাক হয়ে, স্যার আপনি বিবাহিত? ইভান মাথা চুলকে একটু লজ্জা পাওয়ার ভঙ্গি করে। হ্যাঁ। ইভানের কথাটা যেন জ্বলন্ত লাভার মতো সবার মতো বিস্ফোরিত হলো। এই ট্যুরে এসে ইভানের ব্যবহার দেখে যে যে মেয়েরা আশার আলো দেখেছিল, তাদের সব আশার আলো আজ নিভে গেল। সবচেয়ে করুণ অবস্থা শিলা ম্যামের। সে তো জ্ঞান হারাবে হারাবে অবস্থা। ইভানকে নিয়ে কত প্ল্যান করে রেখেছিল, আর আজ জানতে পারলো ইভান বিবাহিত। এর থেকে শকিং নিউজ তার জন্য আর কি হতে পারে? দীপ উৎসুক হয়ে, স্যার আপনার ওয়াইফ কেমন, আর কবে বিয়ে করেছেন? জব পাওয়ার আগে নাকি পরে? জব পাওয়ার অনেক আগে। আমি তখন কেবল এইচএসসি দিয়েছি, তখন তোমাদের ম্যামকে ভাগিয়ে বিয়ে করেছি। লাভ ম্যারেজ আপনাদের? হ্যাঁ। নিশ্চয়ই ম্যামকে অনেক ভালোবাসেন, তাই না স্যার? হুম, অনেক, আমার জীবনের থেকেও বেশি। কিন্তু একটা সমস্যা আছে। কী সমস্যা? তোমাদের ম্যাম আমার উপর ভীষণ রাগ করে আছে, তার রাগটা কিভাবে যে ভাঙাই। স্যার শক্ত করে জড়িয়ে ধরে একটা চুমু দিন, তাহলেই ম্যাম আর আপনার উপর রাগ করে থাকতে পারবে না। সাব্বির কথাটা বলে নিজেই থতমত খেয়ে গেল। কি বলতে কি বলে ফেলেছে, তাও আবার স্যারের সামনে। যতই সে সবার সাথে ফ্রিলি কথা বলুক না কেন, সে ওদের স্যার তো। সবাই কেমন গোল গোল চোখ করে সাব্বিরের দিকে তাকিয়ে আছে। সাব্বির নিজের কাছে নিজেই লজ্জিত। সরি স্যার, আসলে। তুমি বলছো তো কাজ হবে? ইভানের কথা শুনে সাব্বিরের মনের ভয়টা চলে গেছে। সাব্বির হাসি মুখ করে, আলবাত হবে, আপনি একবার করেই দেখুন না, তবে চুমুটা কিন্তু এখানে দিতে হবে। ঠোঁট দেখিয়ে। লজ্জায় কথার দুই গাল লাল হয়ে গেছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সবাই তো আর জানে না এখানে কাকে নিয়ে এইসব কথা বলছে, কিন্তু কথা তো বেশ ভালোই বুঝতে পারছে। কথার অবস্থাটা এখন এমন যে আল্লাহ মাটিটা ফাঁক করে দেও আর আমি টুপ করে সেখানে ঢুকে পড়ি। ইভানও কথার অবস্থা বেশ ভালোই বুঝতে পারছে। ইভান কথার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে। না, কথার আর এখানে থাকাটা চলবে না। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তোমরা আড্ডা দাও, বলে উঠে দাঁড়ালো। দাঁড়া, আমিও আসছি। আরে না না, তোর আসতে হবে না, আমি যাবো আর আসবো, তুই এখানে বসে আড্ডা দে। ঠিক তো? হ্যাঁ বাবা। আসলে কথা তো আর কোনো ওয়াশরুমে যাবে না, ওটা তো ওখান থেকে উঠে আসার অজুহাত মাত্র। আর রাফিয়ের সাথে এলে তো 100 প্রশ্ন করবে যে ওখান থেকে কেন উঠে এলো, তখন কি উত্তর দিবে, তাই রাফিয়াকে সাথে করে নিয়ে আসেনি।
কথা উঠে যাওয়ার একটু পরে ইভান একটা জরুরি কল আসার অজুহাত দেখিয়ে উঠে যায়। কথা হোটেলের আশেপাশে হাঁটছিল আর চারপাশে পরিবেশ দেখছিল। চাঁদের আলোয় দূরের ছোট বড় পাহাড়গুলো দেখা যাচ্ছিল। চাঁদের আলোয় পাহাড়গুলো যেন নতুন রূপ ধারণ করেছে। ইস, কি মনোমুগ্ধকর দৃশ্য! হঠাৎ একটা অপরিচিত পুরুষালী কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকালো কথা। পিছন ফিরে দেখে একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। অপরিচিত? একা নাকি? কথা উত্তর না দিয়ে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। কোথা থেকে ইভ্যান এসে? না, সাথে হাজব্যান্ড আছে। অপরিচিত? ও আচ্ছা, সরি ফর ডিস্টার্ব বলে অপরিচিত পুরুষটি চলে গেল। কথা ইভ্যানের দিকে তাকিয়ে, আপনি এখানে? তুমি যেখানে আমি সেখানে, বউ বলে কথা। আচ্ছা থাকুন এখানে, আমি যাচ্ছি বলেই চলে যেতে ইভ্যান পিছন থেকে হাত টেনে ধরল। গেলেই তো গেলে, থাকুন আমার সাথে একটু। কতদিন তোমার সাথে ভালোভাবে কথা হয় না, মনে আছে সেই বটগাছটার কথা? কথার চোখের সামনে যেন পুরনো দিনের স্মৃতি জ্বলজ্বল করে উঠল। হুম। ইভান আকাশের দিকে মুখ করে, কতদিন আর এভাবে অভিমান করে থাকবে? সারা জীবন। সারা জীবন কথাটা শুনে ইভানের কলিজাটা স্যাঁত করে উঠল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ঠোঁটের কোণায় হাসির রেখা টেনে। তখন সাব্বির যা বলল সেটা করলেও তোমার অভিমান ভাঙবে না? ইভানের প্রশ্নের কথা অপ্রস্তুত হয়ে পড়ল। এর কি উত্তর দিবে কথা? এইসব প্রশ্ন করতে হয় নাকি? এখান থেকে যে চলে যাবে তাও পারছে না। ইভান হাতটা ধরে রেখেছে। কথা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর চোখে তাকিয়ে দেখছে ইভান ওর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে। হঠাৎ ইভান কথার একদম কাছে এসে কথাকে শক্ত করে জড়িয়ে ধরল। ইভানের এহেন কাণ্ডে কথার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। হার্টবিট অসম্ভব গতিতে বেড়ে গেছে। তখন সাব্বির শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাওয়ার কথা বলেছিল। ইভেন কি এখন তেমন কিছুই করবে? শক্ত করে জড়িয়ে তো ধরেছে, এখন শুধু চুমু খাওয়াটা বাকি। ভাবতেই কথা নার্ভাস লাগছে। এটাই ওর প্রথম ঠোঁটের চুমো। এর আগে অবশ্যই ইভানের রাগের বশে হঠাৎই ওকে চুমু দিয়েছিল। সেটাকে চুমু বলা যায় না, সেটা সাংঘাতিক কামড় ছিল। লজ্জে কথার মাথা নুয়ে যাচ্ছে। তাহলে বাকি কাজটা সেরে ফেলি। কথা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। ইভান এক পা দু পা করে কথার দিকে এগোচ্ছে। ইভান কথার দিকে যতটা এগোচ্ছে কথার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে ইভান কথার একদম কাছে অবস্থিত, এতটা কাছে যে একজন আর একজনের হার্টবিট শুনতে পাচ্ছে। ইভান কথার গালে হাত রাখতে যাবে এমন সময়, কোথাও তুই এখানে? আর আমি তোকে কোথায় কোথায় না খুঁজেছি। রাফিয়ার কণ্ঠস্বর শুনেই ইভান সিটকে কথার এক হাত দূরে সরে গেল। এদিকে ভয়ে কথায় প্রাণ যায় যায়। ইভান যে কথার এতটা কাছে ছিল রাফিয়া দেখে ফেলেনি তো? কথার জীবন সম্পর্কে রাফিয়া সবটাই জানে। যদি খুনাক্ষরেও টের পায় এই ইভান সেই, তাহলে নির্ঘাত এই কথা কবিরকে বলবে, তাহলেই সব শেষ। আরে স্যার, আপনিও এখানে? এই নেটওয়ার্ক পাচ্ছিলাম না তো, তাই নেটওয়ার্কের জন্য একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম আর কি। ও আচ্ছা, কথা চল, ওখানে সবাই আড্ডা দিচ্ছে। রাফিয়ার কথা শুনে কথা একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। তার মানে রাফি ইভানকে দেখেনি। দেখলে কি কেলেঙ্কারিটাই না হতো এখন। দেখতে দেখতে ট্যুর শেষ, সবাই বাড়িতে ফিরে এসেছে। ট্যুরে বসে আর ইভান ততটা সুবিধা করতে পারেনি, কারণ কথাই ওকে এড়িয়ে চলেছে। যখন ইভানের সাথে দেখা হয়েছে, কথার সাথে কেউ না কেউ ছিল, তাই ইভানও কথার সাথে কথা বলতে পারেনি। কথা এগুলো সব ইচ্ছে করে করেছে, কারণ ও চায়নি রাফিয়া বা কেউ ইভানকে আর কথাকে একসাথে দেখে ফেলুক। ট্যুর থেকে ফিরে কথা 2 দিন ভার্সিটিতে যাচ্ছে না, শরীরটা ভালো না ওর। ওখানে ঝর্ণার পানিতে গোসল করেছে, ঠান্ডা লেগেছে। কথার অসুস্থতার খবর পেয়ে রাফিয়াও আজ ওদের বাড়িতে এসেছে। রাফিয়ার আসার অবশ্য আরেকটা কারণ আছে, কবির। অনেকদিন ওর আর কবিরের দেখা হয় না। সেই কবে থেকে কবিরকে এক পলক দেখার জন্য ওর মনটা উতলা হয়ে আছে, কিন্তু কবিরের তো কোনো পাত্তাই নেই। এদিকে কথাকে দেখার জন্য ইভান উতলা হয়ে আছে। ট্যুরেও তেমন সুবিধা করতে পারেনি, আর এখন কলেজেও আসছে না। ইভানের মনটা বড্ড ছটফট করছে কথাকে একটাবার দেখার জন্য। প্রথম দিন কলেজে আসেনি, ভেবেছিল ট্যুর থেকে এসেছে, হয়তো ক্লান্ত, তাই আসেনি। কিন্তু এরপর কেন এলো না? কথার আবার কিছু হলো না তো? ইভান আর কথাকে কল না করে থাকতে পারলো না, এবার কলটা করেই বসলো। কথা আর রাফিয়া আড্ডা দিচ্ছিল, এর মধ্যে বাজখাই গলায় কথার ফোনটা বেজে উঠল। মোবাইলটা রাফিয়ার দিকতে রাখা ছিল। কথা বিরক্ত হয়ে, দেখ তো কে কল করেছে। আননোন নাম্বার, রেখে দে। সে ট্যুর থেকে ফেরার পর একটা ছেলে বারবার ফোন করে বিরক্ত করছে। দাঁড়া, বেটাকে মজা দেখাচ্ছি বলেই কলটা রিসিভ করে বাজখাই গলায় বলে উঠল, ওই বেটা, কে তুই? বারবার কল করে একটা মেয়েকে বিরক্ত করছিস, লজ্জা করে না তোর? ঘরে কি মা বোন নেই? ইভান কান থেকে ফোনটা নামিয়ে নাম্বারটা চেক করলো।
না, নাম্বার তো ঠিকই আছে। এই নাম্বারের আগেও কল দিয়ে তো কথার সাথে কথা বলেছে, কিন্তু আজ কণ্ঠটাও তো কথার মতো লাগছে না। তাহলে কে এটা? ইভান আবার ফোনটা কানের কাছে নিয়ে, কথা আছে? কথাকে দিয়ে কাজ কি আমাকে বলুন। না, ওর কাছেই দেন, ওর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। না, দেওয়া যাবে না, ও এখন সাজগোজে ব্যস্ত। ইভান অবাক হয়ে, সাজগোজ মানে? সাজগোজ কেন করছে? কোথাও যাচ্ছে বা কোনো অনুষ্ঠানে? অনুষ্ঠান তো বটেই, আজ ওর বিয়ে। আজ যদি সাজগোজ না করে হয় বলুন, একটু পর ওকে বিয়ের পিঁড়িতে বসতে হবে। আবার বিরক্ত করলে একদম পুলিশে দেব। কথার হবু স্বামী একজন পুলিশ, ইউ নো বলে কেটে দিল। কে সব বললি? আমার আবার বিয়ে কবে? চুপ কর, দেখবি এরপর আর তোকে বিরক্ত করবে না। ব্যাস, এতটুকুই দরকার ছিল ইভ্যানকে খেপাতে। আগে থেকেই কথার কলেজে না আসা নিয়ে ছটফট করছিল, এখন আবার কি শুনলো কথার বিয়ে। কথার বিয়ে মানে ওর বউয়ের বিয়ে। ভাবতে গায়ের রক্ত টকবক করে উঠছে ইভানের। ওর বিয়ে করা একমাত্র বউকে নাকি আবার বিয়ে দেওয়া হচ্ছে। কি করবে ও এখন? চিন্তায় চিন্তায় দম আটকে আসছে। না না, ওকে কিছু করতে হবে। কথাকে ছাড়াও কিছুতেই থাকতে পারবে না। বিয়ে? বিয়ে করার খুব শখ তাই না? করাচ্ছি বিয়ে আমি। আসছি আমি। ফাজিল মেয়ে, স্বামী থাকতে সে নাকি আবার ড্যাং করতে করতে একটু পর বিয়ের পিঁড়িতে বসবে। অনেক সময় দিয়েছি তোমাকে নিজেকে মানানোর। এতদিন যেটা ভালোই ভালোই করতে চেয়েছি, এবার দরকার হয় সেটা জোর করে করব, বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ইভ্যান। ট্যুর থেকে ফেরার পর থেকে একটা ছেলে বারবার কথাকে কল করে বিরক্ত করছিল, আর ইভ্যানের নাম্বারটাও কথার মোবাইলে সেভ করা ছিল না, কারণ ইভ্যানের কাছে কথার নাম্বার থাকলেও 2-1 দিন ছাড়া কথাকে কল করেনি। আর সেখান থেকেই এত কিছু। ড্রয়িং রুমে সোফার উপর বসেছিল কাদের সাহেব আর কবির। কবির একটু আগেই দুপুরে খাওয়ার উদ্দেশ্যে বাড়িতে এসেছে। মেইন দরজাটা খোলাই ছিল। হঠাৎ কারো আসসালামু আলাইকুম শ্বশুরমশাই শুনে দুজনেই দরজার দিকে ফিরে তাকালো। দরজার সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে চিনতে একটু সময় লাগলো দুজনেরই। এত সহজে চিনবেই বা কীভাবে? এত বছর পর দেখছে। তখনকার ইভান আর এখনকার ইভানের অনেক পার্থক্য। তখনকার ইভানের দাড়ি ছিল না, এখনকার ইভানের চাপ দাড়ি। আগের থেকে ফর্সা হয়েছে, জিম করা বডি, যেটা আগে ছিল না। ইভান বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে, জামাই এখনো জীবিত থাকতে মেয়ের আবার নাকি বিয়ে দিচ্ছেন শ্বশুরমশাই, এটা কিন্তু ঠিক না। এত বছর পর ইভানকে হঠাৎ নিজেদের চোখের সামনে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল কাদের সাহেব আর কবির। কিন্তু ইভানের শেষ কথায় দুজনই ঘোর কাটল। ইভানকে দেখে কবিরের রাগটা যেন তরতর করে মাথায় চড়ে গেল। এমনি কবিরের রাগ সবসময় নাকের ডগায় থাকে। কবির ইভানের কলার চেপে ধরল। দুজনের উচ্চতাও সমান সমান। এতদিন পর কেন এসেছিস? একবার আমার বোনের জীবনটা নষ্ট করে হয়নি, আবার এসেছিস? এগুলো কেমন ধরনের ব্যবহার শালাবাবু? এতদিন পর মেয়ের জামাই বাড়িতে এসেছে, কোথায় একটু খাতির যত্ন করবে, তা নয় এসব কি? কবির ইভানের গালে সজোর একটা ঘুষি দিলে, এই তো খাতির যত্ন করছি, একেবারে জামাই আদর। ঘুষের টালমাটাল সামলাতে না পেরে ইভান সিটকে নিচে পড়ল। ঠোঁট কেটে রক্ত পড়ছে। ইভান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের রক্ত মুছে দাঁড়ালো। কবির আবার এগিয়ে গেল ইভানের দিকে। কাদের সাহেব, আহ কি হচ্ছেটা কি কবির? এগুলো কেমন ব্যবহার? আমি কি তোমাকে শিক্ষা দিয়েছি? কিন্তু বাবা। কোনো কিন্তু নাই, বসো এখানে। ইভানের দিকে তাকিয়ে ইভান ভাদ্য ছেলের মতো সামনের সোফায় বসে পড়ল। এতক্ষণ চিৎকার চেঁচামেচি শুনে রিজিয়া বেগম, কথা আর রাফিয়াও চলে এসেছে। রাফিয়া যখন জানতে পারল এই ইভান সে এক প্রকার মাথা ঘুরে পড়ে যায় উপক্রম। কথাও সবটা শুনে দ্রুত মোবাইলটা চেক করলো। চেক করে দেখে তখনকার নাম্বারটা ইভানের। কথার আগে কটমট করে রাফিয়ার দিকে তাকালো। আমার দিকে ওভাবে শাকচুন্নির মতো তাকাচ্ছিস কেন? আমি কি জানতাম না কি কিছু? তুই তো বললি ট্যুর থেকে ফেরার পর থেকে ছেলেটা তোকে বিরক্ত করছে। সে তো আমি নাম্বার না দেখে বলেছি, আর বিরক্ত করে বললেই তোকে ওভাবে কথা বলতে হবে নাকি? বারে, যার জন্য করলাম চুরি সে বলে চোর। যাক বাদ দে, এখন দেখ সামনে কি হয়। টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে। সোফায় বসে আছে কবির আর কাদের সাহেব, আর সামনে অপরাধীর ন্যায় বসে আছে ইভান। কাদের সাহেব বারবারই ঠান্ডা মাথার মানুষ। সে সব কাজ বুঝে শুনে ঠান্ডা মাথায় সবল করে। হ্যাঁ, কি বলেছিলে এখন বলো। আর বারবার জামাই বলছিলে, কিসের জামাই? আমার জানা মতে কথার সাথে তোমার 7 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের পরও তুমি কিসের ভিত্তিতে নিজেকে এবারের জামাই হিসেবে দাবি করো? কথার আর আমার কখনো কোনো ডিভোর্স হয়নি। ইভানের মুখে ডিভোর্স হয়নি কথাটা যেন ওখানে বজ্রপাতের ন্যায় বেজে উঠল, বিশেষ করে রাফিয়ার কানে। রাফিয়া বিস্ফোরিত দৃষ্টি নিয়ে কথার দিকে তাকালো। কথা রাফিয়ার মাথায় একটা চড় মেরে, আমার দিকে না তাকিয়ে ওদিকে তাকা। নাটক হচ্ছে এখানে।
ডিভোর্সের এতদিন পরে সে এখানে নতুন খবর দেওয়া হচ্ছে যে ডিভোর্স হয়নি। বাহ বাহ, ডিভোর্স পেপারে শুধু কথা সই করেছিল, আমি কোনো সই করিনি। তাছাড়া আমাদের ডিভোর্সের শুনানির জন্য কোর্ট যে কয়দিন তারিখ দিয়েছিল তার মধ্যে কোনো তারিখই আমাদের দুজনের কেউই কোর্টে উপস্থিত হয়নি। তাই কোর্ট অনেক আগেই আমাদের ডিভোর্স স্থগিত করে দিয়েছে। আর আমাদের ডিভোর্সও হয়নি। কথা আইনত এখনও আমার স্ত্রী। আমি মানি না। এসবের প্রমাণ কি? ইভান সাথে করে সব প্রমাণ নিয়েই এসেছিল এখানে এসে পাত্রপক্ষকে দেখাবে বলে, কিন্তু এখানে এসে দেখে তেমন কিছুই না। বিয়ে তো দূরে থাক, এ বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল বলেই মনে হচ্ছে না। সব প্রমাণ দেখে চমকে উঠল কাদের সাহেব। এখন আমাদের কি করতে হবে? তুমি এখানে কেন এসেছো? আমার বউকে নিতে এসেছি। আমার বউকে আমাকে দিয়ে দিন, চলে যাব। মগের মূল্যক নাকি? বললি আর কথাকে তোর সাথে দিয়ে দেব? কবির চুপ করো, দেখছো না আমি কথা বলছি? তারপর ইভানের দিকে তাকিয়ে, তুমি ভাবলে কি করে তোমার সাথে আমি আমার মেয়ে যেতে দিব? সে আপনি না যেতে দিলেও আজ নিয়েই যাব। বউ আমার বাড়ি নিয়ে যাব। দরকার হলে পুলিশ ডাকবো, কোর্টে যাব। তারপরও যদি বউ আমার সাথে না যায় তাহলে তুলে নিয়ে যাব। ইভানের সোজাসাপটা জবাব। কথা হা করে তাকিয়ে আছে ইভানের দিকে। কাদের সাহেবের সামনে এভাবে বলছে, একটু লজ্জাও করছে না নাকি? রাফিয়ার দিকে তাকিয়ে দেখে রাফিয়া ঠোঁট চেপে হাসছে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না না শ্বশুরমশাই, ভয় কেন দেখাবো? যেটা করব সেটাই বললাম আপনাকে। আমি আমার বউকে আর এখানে রাখবো না। তারপর কখন আবার আমার বউকে আবার বিয়ে দিয়ে দিবেন? আমি কোনো রিস্ক নিতে চাই না। এত কিছুর পরও আমি আমার মেয়েকে তোমার সাথে যেতে দেব না। কই, আমার মেয়েকে যখন সমাজ থেকে নষ্টা উপাধি দিয়েছিল, আমার মেয়েকে যখন এই সমাজ পদে পদে অপমানিত করে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? একটা বারও তো তখন আমার মেয়ের খবর নেওনি। আমি বাবা হয়ে আবার আমার মেয়েকে অতীতের মতো একটা ভয়ঙ্কর দিকে ঠেলে দিতে পারি না। আগে ডিভোর্স হয়নি তো কি হয়েছে? আবার নতুন করে তোমাদের ডিভোর্স হবে। ডিভোর্সের কথা শুনে কলিজার মতো মোচড় দিয়ে উঠল ইভানের। ও কথাকে ডিভোর্স দিবে? অসম্ভব। যেখানে কথাকে ছাড়া ও এক মুহূর্ত বাঁচতে পারবে না, সেখানেও কথাকে ডিভোর্স দিবে? ভাবতে কলিজার মতো চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। আমি আপনার সাথে একটু আলাদা কথা বলতে চাই, তারপর না হয় যা সিদ্ধান্ত না নেবেন। কাদের সাহেব একটু সময় ভেবে, ঠিক আছে চলো বলে দুইজন একটা রুমের মধ্যে ঢুকে গেল। 30 মিনিট হয়ে গেছে প্রায়, এখনও রুম থেকে বের হয়নি ইভান বা কাদের সাহেব। রুমের বাইরে লাগাতার পায়চারি করছে কবির। ওকে দেখেই মনে হচ্ছে ভীষণ রেগে আছে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। ওর একটু দূরেই চিন্তায় লাগাতার দাঁত নিয়ে নখ কাটছে রাফিয়া, আর তার পাশে চিন্তায় হাত কসলাচ্ছে কথা। রাফিয়া দাঁত দিয়ে নখ কাটতে কাটতে, ভিতরে এত কি কথা হচ্ছে বলতো? কথা বুড়ো কুচকে, তুই যেখানে আমিও সেখানে। তুই না জানলে আমি কিভাবে জানবো ভিতরে কি কথা হচ্ছে? রাফিয়া কিছু বলতে যাবে, এর মতো খট করে দরজা খোলার আওয়াজ হলো। দরজা খোলার আওয়াজ হতে সবাই সোজা হয়ে দাঁড়ালো। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো কাদের সাহেব, আর তার পিছু পিছু মাথা নিচু করে ইভান। তবে কি ইভানের সাথে কথাকে যেতে দেবে না? কথা অসহায়ভাবে ওর বাবার দিকে তাকিয়ে আছে। ইভানকে তো ও কম ফিরিয়ে দিল না, কিন্তু ইভানকেও ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে। যেদিন ও শুনেছিল ওর আর ইভানের ডিভোর্স হয়নি, সেদিন নিজের অভিমানের কাছে হার মেনে ইভানকে ফিরিয়ে দিলেও মনে মনে খুব খুশি হয়েছিল। এতদিনও ফিরিয়ে দিয়েছে, কিন্তু আজ ফিরিয়ে দিলে হয়তো বড় কিছু হয়ে যাবে যদি সত্যি সত্যের বাবা ওদের আবার ডিভোর্স করিয়ে দেয়। তাছাড়া কবিরও এখন ইভানের কথা জেনে গেছে, তাই হয়তো আগের থেকে এখন একটু বেশি চোখে চোখে রাখবে। এদিকে ইভানের এই কয়েকদিনের ব্যবহারে ইভানের প্রতি কথা আরও দুর্বল হয়ে পড়েছে। আবার নতুন করে ভালোবেসে ফেলেছে ইভানকে। এখন ইভানের সাথে যাওয়ার ইচ্ছে থাকলেও বাবার সামনে বলতে পারছে না। কথা, যাও, ব্যাগ গুছিয়ে নাও, তুমি ইভানের সাথে যাচ্ছ। কাদের সাহেবের কথা শুনে চমকে উঠে সবাই তার দিকে তাকালো। কথা এবং ইভানের চোখ চকচক করে উঠল। কি বলছো বাবা? তুমি এই ছেলেটার সাথে আমাদের কথাকে যেতে দিবে? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কি হলো কথা, দাঁড়িয়ে আছো কেন? গিয়ে ব্যাগ গোছাও। তারপর কবিরের দিকে তাকিয়ে, তোমাকে আমি পরে সব খুলে বলবো, আপাতত আমার সিদ্ধান্তের উপর আস্থা রাখো। আমি অবশ্যই আমার সন্তানের খারাপ চাইব না। কবির আর কিছু না বলে রাগে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। কথা ব্যাগ গুছিয়ে বাড়ির সবাইকে বিদায় দিয়ে ইভানের সাথে চলে এসেছে। যাওয়ার সময় রিজিয়া বেগম আর রাফিয়াকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে। কেঁদে কেটে নাক মুখ ফুলে গেছে। ইভান অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইভান যত সান্ত্বনা দিচ্ছিল কথার কান্নার গতিও তত বেড়েই যাচ্ছিল। তাই আর সান্ত্বনা না দিয়ে এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। বাসার দরজার সামনে কথাকে দাঁড় করিয়ে রেখে প্রায় 10 মিনিট আগে ভিতরে গেছে ইভান। পই পই করে কথাকে বলে গেছে সে যেন কিছুতেই ভিতরে না যায়।
এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এখন বিরক্ত লাগছে কথার, কিন্তু কিছু করার নেই। প্রায় 20 মিনিট পর হাতে একটা বরণডালা নিয়ে হাসি হাসি মুখ করে দরজার সামনে এলো ইভান। দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হয়েছে তাই না? আসলে ইউটিউব দেখে এসব করতে একটু সময় লেগে গেছে। কথার চোখের কোণে পানি চিকচিক করছে। এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। এত ঝড়ঝাপটার পরও আজ কথা ইভানের। আর ইভানের ভালোবাসা সে তো পরিমাপ করার মতো না, সেটা কথা এতদিনে খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এত সুখ আর ভালোবাসা কথার কপালে ছিল, এটা ভেবেই প্রশান্তিতে হৃদয় ভরে যাচ্ছে কথার। দুঃখের পরে সুখ আসবেই, এটা আজ কথা মনে প্রাণে বিশ্বাস করে। বরণ শেষে কথার হাত ধরে কথাকে আস্তে আস্তে ভিতরে নিয়ে গেল ইভান। বাসার ভিতরে গিয়ে অবাক হয়ে চারদিকে তাকিয়ে আছে কথা। বাসাটা সম্পূর্ণ কথার পছন্দ মতো সাজানো হয়েছে। মনে হচ্ছে কথা নিজে দাঁড়িয়ে থেকে যেন এই বাড়ির প্রতিটা কোণা কোণা সাজানো হয়েছে। ইভান এক হাতে কথার হাত ধরে আর অন্য হাতে লাগেজ নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে আরেক দফা অবাক কথা। রুমের মধ্যে কথা আর ইভানের একসাথে অনেক আগের একটা ছবি বড় করে বাঁধানো, আর দেওয়ালের চারপাশে আরও ওদের দুজনের ছোট ছোট অনেক ছবি বাঁধানো। এখন ফ্রেশ হয়ে এসো, তারপর না হয় হাঁ করে চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখবে। এটা তো তোমারই বাড়ি। কথা ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে ইভান ওর জন্য টেবিল ভর্তি খাবার নিয়ে বসে আছে। এইটুকু সময় এত খাবার কোথায় পেলেন? বাহির থেকে আনিয়েছি। যদিও তোমার স্বামী রান্না করতে পারে, কিন্তু তাতে অনেকটা দেরি হয়ে যেত। আর আমার লক্ষ্মী বউটা নিশ্চয়ই কাঁদতে কাঁদতে অনেক খিদে পেয়েছে, তাই দেরি না করে বাহির থেকে আনিয়েছি বলে একটা চেয়ার টেনে কথাকে বসিয়ে দিল। কথা খাচ্ছে আর ইভান এক দৃষ্টিতে কথার মুখের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? কথা এবার খুব অস্বস্তি লাগছে। ওভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? দেখছি। কি দেখছেন? তোমাকে। যা দেখার পরে দেখবেন, এখন খেতে দিন। ইভান কথার দিকে আর একটু এগিয়ে এসে, পরে দেখতে দেবে তো? ইভানের কথায় কথা থতমত খেয়ে, মানে? ইভান ঠোঁট কামড়ে একটা হাসি দিয়ে, কিছু না, এখন খাওয়া শুরু করো, আর আমাকেও খেতে দাও। তো খান, ধরে রেখেছে কে? তুমি। তুমিই তো আমায় ধরে রেখেছ। কথা বিড়বিড় করে, এর সাথে কথা বলে কোনো লাভ নেই। এ সবসময় শয়তানি মোডেই থাকে। খাটের উপর বসে আছে কথা আর খাটের পাশে বালিশ আর কাঁথা হাতে নিয়ে অসহায়ের মতো মুখ করে দাঁড়িয়ে আছে ইভান। কারণ একটু আগেই কথা এই বালিশ আর কাঁথা ইভানের মুখের উপর ছুঁড়ে দিয়ে বলেছে সোফায় ঘুমোতে। ইভান কাঁচুমুচু মুখ করে, সোফায় ঘুমোতে হবে? তাড়াতাড়ি যান। একটু খাটেই থাকি না, প্রমিস একটুখানি জায়গায় থাকবো। তোমার শরীর আমার শরীর একটু স্পর্শ লাগতে দেব না। এসব কথায় কোনো কাজ হবে না, যা বলেছি তাই করুন। থাকি না একটু খাটে। আপনি সোফায় যাবেন নাকি আমি রুম থেকে বেরিয়ে যাব? না না, আমি সোফায় যাচ্ছি বলে বালিশ কাঁথা নিয়ে সোফায় শুয়ে পড়ল। কথাও ঠোঁট টিপে একটা হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়ল। 30 মিনিট পর ইভান একটু পর পর মাথা উঠিয়ে দেখছে কথা ঘুমিয়েছে কিনা। হ্যাঁ, এখন ঘুমিয়েছে। কথার তেমন আর সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ইভান আস্তে আস্তে পা টিপে টিপে বিছানায় গিয়ে কথার কাঁথার নিচে ঢুকে কথাকে নিজের সাথে জড়িয়ে নিল। ইস, বললেই হলো সোফায় ঘুমাও। এমনি বউ থাকতে এতদিন বউ ছাড়া থেকেছি, তাই বলে এখনো থাকবো নাকি? সাহস কত! আমাকেও নিজের থেকে দূরে রাখতে চাই। ভালোবাসি বউ, খুব ভালোবাসি বলেই কথার কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে কথাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাত 2টা, চারদিক নিস্তব্ধ, পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝে মাঝে দূরে নিশাচর কুকুরগুলো ডেকে উঠছে। হঠাৎ কর্কশ ধ্বনিতে রাফিয়ার মোবাইলটা বেজে উঠল। প্রথমবার রিং বাজতে বাজতে কেটে গেল, একটু পর আবার বেজে উঠল। রাফি একরাশ বিরক্ত নিয়ে এত রাতে কলদাতাকে হাজারটা গালি দিতে দিতে কলটা রিসিভ করে ওপাশের কণ্ঠস্বর কানে আসতে দু চোখের ঘুম সব উড়ে গেল। বারান্দার দরজাটা খোলো তাড়াতাড়ি। কার বারান্দার দরজা? এত রাতে কল করে? অবশ্যই আমার রুমের বারান্দার দরজা তোমাকে খুলতে বলবো না। তোমার রুমের বারান্দার দরজা খোলো, গাধি কোথাকার। রাফিয়া ফোনটা রেখে তড়িঘড়ি করে বারান্দার দরজা খুলতে হুড়মুড়িয়ে কবির রাফিয়ার রুমে ঢুকে এলো। কবির কিভাবে দেখে অবাকে রাফিয়ার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আপনি এত রাতে এভাবে আমার রুমে? রাফিয়াকে আরেক দফা অবাক করে দিয়ে কবির রাফিয়াকে জড়িয়ে ধরল। এবার চমকে ওঠার সাথে সাথে কবিরের স্পর্শে রাফিয়া যেন কেঁপে উঠল। এই প্রথম ওর প্রিয় মানুষটাকে স্পর্শ করছে, তবে এত গাঢ়ভাবে। রাফিয়া যেন মুহূর্তে মূর্তি বনে গেল, কথা বলতে ভুলে গেছে। কবির করুণ কণ্ঠে বলে উঠল, আমার কিছু ভালো লাগছে না রাফু। রাফু
কবিরের মুখে নামটা শুনে কেঁপে উঠল রাফিয়া। সাথে সাথে এক প্রশান্তির রক্তস্রোত রাফিয়ার শির দ্বারা বেয়ে নেমে গেল। রাফিয়া কবিরের পিঠে হাত দিয়ে, মন খারাপ লাগছে কথার জন্য? হ্যাঁ, ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। কম কিছু তো হলো না ওর জীবনে। সবসময় ওকে ওর অতীত থেকে দূরে রাখতে চেয়েছি। আজ এত বছর পর ওকে আবার সে অতীতের কাছে ফিরিয়ে দিতে হলো। ভয় হচ্ছে খুব, আবার খারাপ কিছু হবে না তো? ও সুখী হতে পারবে তো? চিন্তা করবেন না, দেখবেন ও অনেক ভালো থাকবে, অনেক সুখী হবে। ইভান স্যার ওকে অনেক ভালোবাসে, না হয় এত বছর পরও এভাবে ফিরে আসতো না। কবির রাবিয়াকে ছেড়ে দিয়ে, তোমার কথাই যেন সত্যি হয়। কবির গিয়ে রাফিয়ার বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। এ কি, আপনি এখানে শুয়েছেন কেন? এত রাতে আপনাকে আমার রুমে কেউ দেখে নিলে কি হবে বুঝতে পারছেন? কবির উঠে বসে রাফিয়ার হাত ধরে, বিয়ে করবে আমায়? কবিরের কথা শুনে রাফিয়া কেঁপে উঠল। এতদিন ধরে ও তো এটাই চাইছিল। অবশেষে আজ ওর এতদিনের স্বপ্ন ভালোবাসা পূর্ণতা পাচ্ছে। অতিরিক্ত খুশিতে যা হয় আর কি, খুশিতে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। কি হলো, কথা বলছো না কেন? আমাকে কি তোমার পছন্দ না? রাফিয়া মাথা উপর নিচ নাড়িয়ে হ্যাঁ বলল। কবির উঠে দাঁড়িয়ে, কি, আমাকে তোমার পছন্দ না? রাফিয়া দ্রুত, না না, আপনাকে আমার অনেক পছন্দ বলে লজ্জে মাথা নিচু করে ফেলল। রাফিয়ার উত্তর শুনে কবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। তাই, তা কবে থেকে পছন্দ? রাফিয়া লজ্জা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। ঠোঁটের কোণে একটা লাজুক হাসি স্পষ্ট। কবির হাত দিয়ে রাফিয়ার দুই গাল ধরে মাথাটা উঁচু করে ধরে। ভালোবাসি, সেই বহুল প্রতীক্ষিত শব্দটা। এই কথাটা শোনার জন্যই তো রাফি এতদিন ধরে ছটফট করে গেছে, কিন্তু কখনো ভাবেনি এভাবে হুট করে এই মাঝরাতে এসে ওর কাঙ্ক্ষিত ব্যক্তি ওকে এসে ভালোবাসার কথা জানাবে। খুশিতে রাফিয়ার দু চোখ বেয়ে পানি পড়ছে। রাফিয়া হুট করেই কবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কবির একটা মুচকি হাসি দিয়ে, শুধু ভালোবাসলেই হবে না, এখন আমার বউ হওয়ার জন্য প্রস্তুত হও। রাফিয়া কবিরের বুকে মুখ লুকিয়ে, আমি এখন যাচ্ছি, অনেক রাত হয়েছে, কেউ দেখে ফেললে সমস্যা হবে। সকালে ঘুম থেকে উঠে কথা পাশ ফিরে দেখে ইভান নেই। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে দেখে দরজা খোলা, তার মানে ওয়াশরুমেও নেই। কথার স্পষ্ট মনে আছে, কাল রাতে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়েছিল। কাল রাতে ইভান যখন খাটে এসে শুয়েছিল তখন কথা টের পেয়েছিল, কিন্তু কিছুই বলেনি। ইভান যেভাবে ওকে ওর ঘুমানোর সুযোগ নিয়ে লুকিয়ে অনুভব করছিল, তেমনিও লুকিয়ে ইভানকে অনুভব করছিল। সোফায় তাকিয়ে দেখলো ওখানেও ইভান নেই। তাহলে ইভান কোথায়? কথা চটজলদি ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখে ইভান রান্নাঘরে রান্না করছে। রান্না বলতে একটা ডিমের সাথে বিশাল আকারের যুদ্ধ করছে। কথাকে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, গুড মর্নিং বউ, উঠে গেছো? গুড মর্নিং, কি করছেন? দেখছো না রান্না করছি তোমার জন্য। এটা রান্না না যুদ্ধ, ডিম যুদ্ধ। তুমি বুঝো তো না, আমি এভাবেই ডিম ভাঙি, বিদেশি স্টাইল। বলেই আবার ডিম যুদ্ধে লেগে পড়লো। অনেকক্ষণ ছুরি দিয়ে ডিম কাটার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ছুরির পশ্চাৎদেশ দিয়ে ডিমের উপর মারল একবারই, সাথে সাথে ডিম ফেটে ছিটকে উঠল ইভানের মুখে। ইভান চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। এদিকে কথা হেসে গড়াগড়ি খাচ্ছে। কথা ইভানের দিকে এগিয়ে গিয়ে, দেখি সরুন, আমি করছি। ইভান, না না তুমি যাও, আমি করছি। কথা একটা গামলার দিকে তাকিয়ে, এটা কি করেছেন? ইভান একটা মেকি হাসি দিয়ে, আটা গুলেছি। কথা একটা দীর্ঘশ্বাস ফেলে, এখানে আটার মধ্যে পানি দিয়েছেন নাকি পানির মধ্যে আটা দিয়েছেন? ইভান, মানে? কথা, মানে কিছু না, আপনি সরুন, আমি দেখছি বলে ইভানকে সরিয়ে দিল। কথা কাজ করছে আর ওর পিছনের চুলগুলো সামনে চলে আসছে। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে। ইভান গিয়ে কথার পিছন থেকে দুই হাত দিয়ে কথার চুলগুলো উঁচু করে ধরল। কথা কাজ করতে যেদিকে যেদিকে যাচ্ছে ইভানও কথার সাথে ওর চুল ধরে সেদিকে সেদিকে যাচ্ছে। কথা, আমার ব্যাগে হেয়ার ব্যান্ড আছে, এনে দিন তো একটু। ইভান, না। কথা হাত দুটো ধুয়ে, আচ্ছা চুল ছাড়ুন, আমি হাত খোপা করছি। ইভান, না। কথা, কি না না? ইভান, এভাবে থাকুক না, আমার এভাবেই ভালো লাগছে খুব। কথাও আর কিছু বলল না, কারণ ওরও এভাবে ভালো লাগছে। কথা কাজ করছে আর ইভান ওর চুল ধরে সুন্দর ওর পিছু পিছু ঘুরঘুর করছে। ব্যাপারটা দেখতেও যেমন সুন্দর তেমনি মনেরও প্রশান্তি। সকালের খাবার খেয়ে কথা আর ইভান বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। কথা রাস্তায় দাঁড়িয়ে আছে রিকশার জন্য। এখান থেকে ভার্সিটিটা বেশ দূরে। ইভান কথার সামনে এসে ওর গাড়িটা দাঁড় করালো। ইভান, গাড়িতে উঠে বসো। কথা, না আপনি চলে যান, আমি রিকশায় যাব।
ইভান, গাড়িতে উঠে বসো। কথা, বললাম তো আমি রিকশায় চলে আসবো, আপনি চলে যান। ইভান, কথা দেখো আমায় রাগিও না। বাড়িতে সবটা তোমার কথা মেনেই চলি বলে বাইরেও এমন করব তা কিন্তু নয়। তাড়াতাড়ি গাড়িতে ওঠো। কথা, আপনার সাথে এক গাড়িতে ভার্সিটিতে গেলে সবাই কি বলবে? ইভান, স্বামী আমি তোমার। না আমি তোমার প্রেমিক আর না অচেনা কোনো পুরুষ। এখানে ভাবাভাবির কি আছে? গাড়িতে উঠবে নাকি কোলে করে তুলতে হবে? কথা বেশ ভালোই জানে এর সাথে তর্ক করে লাভ নেই। এই ছেলে একবার যা বলেছে তাই করবে। তাই কথা আর তর্ক না করে গাড়িতে উঠে সিট বেল্ট বেঁধে নিল। ইভান একটা বড় নিঃশ্বাস ত্যাগ করে, তোমাকে কি সব পারতে হবে? কথা কথা ভ্রু কুঁচকে, মানে? ইভান, মানে এই যে সিট বেল্টটা কত সুন্দর বেঁধে নিলে। এটা না জানলেও তো পারতে। নাটক সিনেমার মতো তুমি সিট বেল্ট বাঁধতে পারতে না? আমি সিট বেল্ট বাঁধার নাম করে একদম তোমার কাছাকাছি চলে যেতাম, তুমি লজ্জা আর ভয় চোখ বন্ধ করে নিতে। উফ কি রোমান্টিক পরিবেশ। তবুও এই অজুহাতে একটু তোমার কাছাকাছি যেতাম, এমনিতে তো একদম তোমার কাছাকাছি যেতে দেও না। মুখ গোমরা করে। কথা আর ইভানের কথার কোনো উত্তর না দিয়ে ঠোঁট টিপে একটা হাসি দিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। রাতে কথা বিছানায় শুয়ে আছে। পাশে ইভানের শোয়ার মতো যথেষ্ট জায়গা রেখেছে। কিন্তু ইভান সে একবার সেই জায়গার দিকে তাকিয়ে সোজা সোফায় গিয়ে শুয়ে পড়ল। কথা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে না, ইভান আসছে না। এই ছেলের সমস্যা কি? কাল তো সুন্দর ওর ঘুমানোর সুযোগ নিয়ে ওর কাছে এসে ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। আজ ওর জন্য বিছানায় জায়গা রেখেছে তা দেখেও গিয়ে সোফায় শুয়ে পড়ল। এখন কথা, একটা মেয়ে হয়ে কি ইভানকে বলবে, আপনি আমার কাছে আসুন, জড়িয়ে ধরুন, আপনাকে জড়িয়ে ধরতে আমার খুব ইচ্ছে করছে, আপনাকে আমার কাছে চাই। একটা মেয়ে হয়ে একটা ছেলেকে কি এইসব বলা যায়? কথার বুঝি লজ্জা নেই? আর এই ছেলে কি কিচ্ছু বুঝে না? না, ইভান এখনো আসছে না। এবার বিরক্ত হয়ে কথা উঠে বসল। কথা, এই আপনার সমস্যা কি? ইভান এদিক ওদিক তাকিয়ে, জি আমাকে বলছো? কথা, এই রুমে আমি আপনি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি আছে বলে তো আমার মনে হয় না। ইভান, আমার আবার সমস্যা কি হবে? কথা, বিছানায় এত জায়গা থাকতে আপনি সোফায় শুয়েছেন কেন? ইভান, তুমি তো কাল বলেছিলে। কথা, কাল বলেছিলাম, আজ তো বলিনি। বিছানায় আসুন। ইভান চোখ বড় বড় করে, তুমি আমাকে বিছানায় আসতে বলছো? তোমার শরীর ঠিক আছে তো? জ্বর টর আসেনি তো? কথা, আমি ঘুমালে তো সুন্দর বিছানায় এসে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারেন, আর এখন সোফায় গিয়ে শুয়ে আছেন, নাটকবাজ পুরুষ একটা। ইভান থতমত খেয়ে, কাল তুমি দেখে নিয়েছিলে। কথা, এখন কথা না বাড়িয়ে বিছানায় এসে আমার পাশে শুয়ে পড়ুন।